সাধারণ পরিষদের সভাপতিটা কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে কি না সেটা দেখার বিষয়। কারণ জাতিসংঘ তো আমার কাছে একটা বড় ক্লাবের মতো, প্রাইভেট ক্লাবের মতো। এটার তো কোনো ক্ষমতা করে আসছে কিছু ওয়েলফেয়ার যে কাজগুলো হয়, শান্তিরক্ষী মিশন থাকে বা অন্যান্য চিলড্রেন এডুকেশন ফান্ড টান্ড, এগুলো ছাড়া জাতিসংঘ তো কার্যকর কোনো ক্ষমতা নাই। কার্যকর ক্ষমতা থাকলে কি ট্রাম্প তার ইচ্ছে মতো এরকম বোমবার্ড করতে পারতো, ইরানে আক্রমণ করতে পারতো, লেবাননের ক্ষতি করতে পারতো? এটা আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যতটুকু গুরু দায়িত্ব থাকবে, সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি যখন করবে সভাপতিত্ব, তখন হয়তো একটু বসতে পারবে। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নয়। আর বাকিটা হইলে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব একসাথে দুইটা করেছেন, তিনিও দুইটা একসাথে বলতে পারবেন বলতেছেন। এটা নির্ভর করবে আমাদের সরকার প্রধানের সদিচ্ছার উপর। তারা তাকে ওখানে রেখে এখানেও রাখতে চাইবেন কি না, কিংবা এখানে দলের কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রী, নূতন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিতে পারবেন কি না সেটা বিবেচনার বিষয়। কারণ খলিলের এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে প্রচুর সমালোচনা আছে। যথেষ্ট সমালোচনা হচ্ছে যে ওভারহুলমিং মেজরিটিতে আসা বাজাদ কেন ইউনুসের প্রতিনিধি হিসাবে কিংবা ইউনুসের ফুসকরা হিসাবে খলিলকে কেন রাখবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, খলিলের পদত্যাগ কিন্তু এই বাজার দাবি করেছিল আগে উপদেষ্টা থাকতে। যখন উপদেষ্টা ছিল তখন বিএনপি বাজার, যেটা বাংলায় বলি, সেটা খলিলের পদত্যাগ দাবি করেছিল। সে পদত্যাগ রফা হইল কিভাবে? সেটা একটা কূটচালের মাধ্যমে হলো। ওই খলিলকে দিয়ে তারেক রহমানকে লন্ডনের বৈঠকে রিসিভ করালেন। রিসিভ করিয়ে সেখানে সলা পরামর্শ যা হইল, ললিপপ ধরাই দিল, খলিল লাইমলাইনে আসলো আর পদত্যাগের দাবি করলো না। তো এখন যদি রাজনৈতিক সরকার কূটনীতি খেলতে চায় যে ঠিক আছে, ললিপপের সময় খলিল মিডিয়েট করেছে, এবং কেউ কেউ বলে আমেরিকা এবং ভারত দুইটাকে ব্যালেন্স করার জন্য খলিলকে চেয়েছে। আবার এবার জাতিসংঘে খলিলের ভোটে জিতে আসা 91 ভোট বা 98 ভোট, 99 ভোট পেয়ে আসা, জাতিসংঘে অনেকদিন কাজও করেছে, সেদিক থেকে এটা সাফল্য, ঠিক আছে। এটা বাজাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করবে। একসাথে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। যে খলিলকে নিয়ে এত সমালোচনা আছে, এই উসিলায় তারে সরাইলাম, সেখানে হয়েছে চলে যাক, নূতন একজন কাউকে দেবে। আর যদি মনে করে যে না, এত বড় দল হইলেও পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতো লোক তাদের নাই, যেমন আলীর আমলে, আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর তারা খুঁজে পায় নাই, এই জন্য গভর্নরের বয়স সীমা বাড়াইয়ে ফজলে কবিরকে আবার রাখছিল। তো ওরকম ভিতরে কতটুক কার কী সুবিধা অসুবিধা আছে সেটার উপর নির্ভর করবে দুইটা পারবে। আর হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে যদি খলিল নিজকে তুলনা করে, তাহলে আমি এটা আবার ভালোভাবে নেব না। কারণ খলিল ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। সুপিরিয়র পোস্ট এক্সাম 1976-এ হি স্টুড ফার্স্ট ইন অল ক্যাডার্স, সেই হিসাবে সেখানে গেছে। কিন্তু কূটনৈতিক বুদ্ধিমত্তার চালে সব কিছুর দিক থেকে হুমায়ুন রশিদ চৌধুরীর যে একটা ম্যাগনামিনিটি আছে, তার যে একটা বাইরের পরিচিতি ছিল আগের থেকে, সেটা খলিল এখনও হয়ে ওঠে নাই। জাতিসংঘে বেশি দিন করেছে, সেটা ভিন্ন। আবার খলিল হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে শেখ হাসিনার দুইটা একসাথে করার একটা লিয়াজও ছিল। কারণ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে শেখ হাসিনা রেহানাকে হুমায়ুন রশিদ চৌধুরী যেইটুক ফেভার করেছেন, দেশে আসার, ইন্ডিয়ার সাথে, ইন্দিরা গান্ধীর সাথে কথা বলার, সেই জাতীয় রিলেশন অত কিছু কি খলিলের সাথে তাদের লন্ডনের ললিপপ বৈঠকে ঘটেছে কিনা সেটাও নির্ভর। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার কাছে আসি। যেটি বলছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আধুনিক প্রযুক্তির যুগে জাতিসংঘের যেই দায়িত্বটি তিনি পেয়েছেন, সেটি আসলে সেটি এবং দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেটি একসাথে করা আসলে আরও বেশি সহজ হবে। 40 বছর আগের হিসেব আর এখনকার হিসেবটা সহজ হবে, তিনি তেমনটি বলেছে। এই যে ঐতিহাসিক অর্জনকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সরকারের কৌশল কী হওয়া উচিত? প্রথমত যে বাংলাদেশের এই অর্জনটা সাংঘাতিক গৌরবের একটা অর্জন।
আমরা এখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে যে বিতর্ক ছিল সেটাকে সামনে এনে এই গৌরবকে কিছুটা কেউ কেউ খাটো করছে। যদি খলিলুর রহমান সাহেব হেরে যেতেন তাহলে এটা বিশাল ব্যাপার হতো যে আমরা সাইপ্রাসের মতো দলের সঙ্গে হেরে গেলাম, এতটা বেজ্জতি, এতটা নিচে আমাদের অবস্থান নেমে গেল, আমরা পারলাম না। কিন্তু 3 মাস হয়েছে এই সরকারের, মানে 100 দিন পূর্তি হলো, 3.5 মাস হয়েছে এই সরকারের। 3.5 মাসের মধ্যে নতুন একটা সরকার এসে তারা আন্তর্জাতিকভাবে এই কূটনীতি চালিয়ে এইখানে বিজয়ী হওয়া, এটা চারটিখানি কথা নয়। এবং এটা শুধুমাত্র এই সরকারের 3.5 মাসের সাফল্যই নয়, খলিলুর রহমান সাহেবের দীর্ঘদিনের তার ব্যক্তিগত যে কূটনৈতিক ক্ষেত্রে তার বিচরণ, জাতিসংঘে কাজ করা, আন্তর্জাতিকভাবে তার যেই ব্যক্তিগত অর্জন, জাতিসংঘে কাজ করা, সব মিলিয়ে তার সম্পর্ক তৈরি হওয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং হুমায়ুন রশিদ সাহেব যখন ছিলেন তখনও তিনি সচিব হিসেবে তখন দায়িত্বে ছিলেন। রাইট, পালন করেছে। সেই ক্ষেত্রে এখন বর্তমান সরকার তাদের তো ওইটাও ভাবনায় নিতে পারে যে আন্তর্জাতিক ক্ষেত্রে এত বড় একটা বাংলাদেশের জন্য এই সম্মান বয়ে আনার পেছনে সরকার হিসেবে তাদের বা প্রধানমন্ত্রীর বা এই পররাষ্ট্র টিমের একটা কালেকটিভ একটা এফোর্ট বা তাদের অর্জন তো আছেই, কিন্তু ব্যক্তি খলিলুর রহমান সাহেবের অর্জনটা এখানে অনেক বড়। তার ব্যক্তিগত যোগাযোগ, তার কারিশমা এখানে গুরুত্বপূর্ণ। এখন যদি বাংলাদেশে পররাষ্ট্র ক্ষেত্রে যেটা বাংলাদেশ সরকারের প্রায়োরিটি, সেই প্রায়োরিটিতে যদি সরকার মনে করে যে টিম লিডার হিসেবে তিনি পদে থেকেও তিনি গাইডলাইন দিয়ে, তিনি যোগাযোগ করিয়ে দিয়ে, বা যেখানে তার নিজের ইনভলভ হওয়া দরকার সেটা করে তার টিম দিয়ে বাংলাদেশের জন্য কূটনৈতিক ক্ষেত্রে যে অর্জন সেটা তিনি জাতিসংঘের ওই পদে থেকেও পারবেন, বা তার থেকে বেটার ওয়েল কানেক্টিভিটি আছে এইরকম কোনো পররাষ্ট্রমন্ত্রী অন্য কাউকে বিবেচনায় না নেন, মনে না করেন যে আছে, সেই পর্যন্ত তাকে সরকার রাখতে পারে। এটা সরকারের একান্ত নিজস্ব বিবেচনা এবং তাদের হিসাব নিকাশ। এইখানে আমাদের দেখতে হবে তিনি ওই পদে থেকেও এই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার ফলে আমাদের কূটনৈতিক ক্ষেত্রে কোনো ব্যর্থতা ঘটছে কিনা, নাকি অর্জনটা বেশি হচ্ছে। যদি ব্যর্থতা ঘটার মতো পজিশন তৈরি হয় নিশ্চয়ই সেটা সমালোচনা হবে এবং সরকারও উপলব্ধি করবে, নিশ্চয়ই তাকে সরিয়ে দেবে। আবার এমনও হতে পারে যে তিনি ওইখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সভাপতি মানি হচ্ছে সাধারণ পরিষদের, তিনি পররাষ্ট্রমন্ত্রী না থাকলেও যা যা দায়িত্ব পালন করার সব তো করবেনই, পাশাপাশি আরেকজন যোগ্য পররাষ্ট্রমন্ত্রী যদি আমি নিয়োগ করি তাহলে আমার আরও বেশি দেশের জন্য কাজ করতে পারবেন দুজন মিলে, সেই বিবেচনা করতে পারে। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী যিনি সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন তিনি তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, তিনি উদাহরণ হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরীকে সামনে এনেছেন। এটাও সত্য যে হুমায়ুন রশিদ চৌধুরীর সময় ইন্টারনেটের যুগ ছিল না বলে আসলেই অনেক কিছু যোগাযোগ রক্ষা করা এবং 1-2টা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া কঠিন ছিল 40 বছর আগে, তাও তিনি করেছেন। এখন তো প্রধানমন্ত্রীও তো দেশের বাইরে গিয়ে যে কোনো জায়গায় দেশে থেকে তার দেশকে পরিচালনা করতে পারেন, সব কিছু এখন তো অনলাইন বেসড এরকম করা যায়। সুতরাং সেটা একটা বিষয়। বা জার্মানির এখন যিনি আছেন তার কথাও, গ্রিন পার্টির নেতার কথাও বলা হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করেছেন, সেটাও তিনি বলেছেন, ক্লিয়ার করেছেন যে পদত্যাগ করেননি, তার দল নির্বাচনে হেরে যাওয়াতে তার পররাষ্ট্রমন্ত্রী তো এমনিই থাকেনি, ফলে তিনি ওই দায়িত্বে ছিলেন। ফলে এইটা এখনো পর্যন্ত বিগ ইস্যু না, বড় কোনো আলোচনার হাইপ তোলার ইস্যু না। এইটা ইস্যুটা হচ্ছে সরকার কোথায় লাভ মনে করে দেশের জন্য ওনাকে রেখে ভালো হবে, নাকি ওনাকে ওইখানে দিয়ে আরেকজনকে এসে একটা টিম ওয়ার্ক জোরদার করলে আরও ভালো হবে মনে করবে, সেটা সরকারের বিবেচনা। এবং তিনিও দুইটা একসঙ্গে যদি পেরে দেখাতে পারেন যে তিনি আরও ভালো করছেন, সেটা তারও কারিশমা। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মনিয়াদার বলছি। জি, আমার প্রশ্নটা হয়েছে জনাব সাকওয়াত সাহেবের কাছে। উনি মাত্র বললেন যে ব্যক্তি খলিলুর রহমান সাহেবের ইমেজও এখানে কাজ করেছে। আমার প্রশ্নটা ওনার কাছে, ব্যক্তি খলিলুর রহমান সাহেব এমন কি ইমেজ ধারী লোক ছিলেন যে লাস্ট 2 ইয়ার্স উনি ডক্টর ইউনূসের সাথে ওইখানে ছিলেন, আর এবার এখানে আসি মন্ত্রী হয়েছেন। এর আগে উনি আমরা ছিলেন, তারপর উনি বিদেশ চলে গেছেন। তাহলে ওনার এমন কি ইমেজ ছিল যে
ভোটে উনি যে পেয়েছেন তার পিছিয়ে কি ডক্টর ইউনূস এর কোনো হাত আছে কিনা, কিংবা বর্তমান সরকারের কোনো ইয়ে আছে কিনা, কিন্তু ব্যক্তি খলিলুর রহমান সাহেবের ইমেজটা কোথা থেকে আসলো যদি একটু বলতেন সবাই, এটার জন্য ভালো হতো। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন সাহেব। প্রথম কথা হলো খলিলুর রহমান সাহেব কূটনীতিবিদ হিসেবে তিনি যেখানে যে কাজ করেছেন তিনি সফলতার সঙ্গে করেছেন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তিনি মেধাবী অফিসার ছিলেন, সেটা নিয়েও প্রশ্ন তোলে না। তিনি তার রিক্রুটমেন্টের সময় তিনি ফার্স্ট হয়েছেন, সেটা মাত্রই ভাই বললেন। সুতরাং তার ইন্টারন্যাশনালি তার যোগাযোগটা আছে। ইভেন তার পক্ষ হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইন্টারন্যাশনালি লবি করেন বাংলাদেশের স্বার্থে, সেটাও তো একটা অর্জন। সেটাও তার অর্জন, বাংলাদেশ সরকারের অর্জন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেইটাও খলিলুর রহমানের জন্য ব্লেজিংস, এবং খলিলুর রহমানের জন্য তিনি করেছেন। খলিলুর রহমান না থেকে ওইখানে অন্য কোনো ব্যক্তি থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস একইভাবে করতেন কি না সেটাও তো আমরা জানি না। সুতরাং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা ছিলেন, ওই সময়ে তার সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন এবং তার হয়ে কাজ করেছেন। ডক্টর ইউনূস যদি তাকে সহযোগিতা করে থাকেন তার কানেক্টিভিটি কাজে লাগিয়ে, সেটাও তো দোষের কিছু নেই, এবং সেটাও তো ডক্টর খলিলুর রহমানের বক্সেই তো সেই ক্রেডিটগুলি জমা হয়, কিংবা বাংলাদেশ সরকারের বক্সে জমা হয়। সো কালেকটিভলি বাংলাদেশ গভর্নমেন্ট, ডক্টর খলিলুর রহমান এবং এই দুই ব্যক্তি, খলিলুর রহমান, তার টিম এবং বাংলাদেশ গভর্নমেন্ট যারে যেখানে কাজে লাগানোর সেটা লাগাবেন, এবং এই কাজে লাগিয়ে আদায় করতে পারাটাও একটা যোগ্যতা। আমি জনাব বদিউর রহমান, এই প্রশ্নের উত্তর যদিও আপনার কাছে করা হয়েছে, আপনি কিছু সংযোজন করতে চান কিনা সেটি অবশ্যই জানতে চাবো। তার আগে একজন দর্শক আছেন ফোনে, আমি একটু তার ফোনটি নিব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আমি বদিউর স্যারের কাছে প্রশ্নটা করছি আর কি, জি, যে আমরা শুনেছি আর কি যে এই যে ভোটাভুটিটা হলো এখানে এটা কতটুকু সত্য জানি না, ভারত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে। তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটার মূল্যায়নটা আমরা কিভাবে করবো আর কি, এখানে আমাদের ইভালুয়েশনটা কিরকম হবে আর কি? ধন্যবাদ। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি জনাব বদিউর রহমান, আপনি কিছু সংযোজন করতে চান? ভারত এবং পাকিস্তানের পক্ষে বিপক্ষে এগুলা কূটনীতিতে হতেই পারে, যার নয়নে যারে লাগছে রে ভালো গো বিনোদিনী। কারণ রিজিম চেঞ্জ হওয়ার পরে এখন তো বাংলাদেশ ইউনূসের গভর্নমেন্টের আমলে যেটা একটা অপদার্থ সরকার ছিল, সেই সময় তো ভারতকে তুলুদুনো করার জন্য অস্থির হয়ে গেছে। তারপরে পাকিস্তানের সাথে একটু কাছে আসছে। তো সেদিক থেকে যদি এক দেশ পক্ষে ভোট দিয়ে আরেক দেশ বিপক্ষে দিয়ে দিতে পারে, কিন্তু আগের যে মনির হায়দার সাহেব, এখনকার প্রশ্নকর্তা তোর নাম পেলাম না, বা আগের মনির হায়দার সাহেব যেটা বললেন যে ইউনূসের লবি আছে কিনা, সেখানে আমার বক্তব্য ইউনূসের লবি থাকাটা তো খুবই স্বাভাবিক। কারণ এই খলিল সাহেবরা, আলী রিয়াজরা, ইন্টারন্যাশনাল নাগরিক ইউনূস সাহেবরা যখন যেখানে সুযোগ হয় তখন তারা সেই সুযোগ নেওয়ার জন্য বাংলাদেশে আসে। যদি লবিং করেও থাকে সেটা তো আমাদের জন্য দোষের কিছু না, জি দোষের কিছু না। কারণ তার সাথে কাজ করছে, তার সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, পরে তার উপদেষ্টা ছিল সেখানে, উনি যদি ওনার জন্য কাজ করে অসুবিধা কি? কারণ দেশেরও তো ক্ষতি হয় না। দেশের তো ক্ষতি খলিলও তো ইউনূসের জন্য কাজ করেছে। ডক্টর ইউনূসের জন্য খলিল কাজ করে না, তার পক্ষ হয়ে লন্ডনে ললিপপ দিয়ে ভোটের জিনিসটা সুরা করে আসছে না, যেটার জন্য একটা মিনিমাইজ করছে, নাহলে ভোটটা এইভাবে হতো নাকি? কারণ যে খলিলের পদত্যাগ চেয়েছে সেই খলিলই তো তার বুদ্ধিমত্তা দিয়ে তারেক সাহেবকে রিসিভ করে তাকে সফট করে একটা সমাধান করে চলে আসছে। অর্থাৎ দেয়ার লাইফ ইজ ক্রেডিট, এটা আসতে পারে। আচ্ছা, আমরা যে বিষয়টি ঠিক করেছি যে পকেটে টান এবং রাজনীতির পারদ, পকেটে টানের যদি বিষয় আসি, এই গত দুদিনের যে আলোচনা যদি বলি, যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন স্বীকার করেছে যে জাতীয় বাজেটকে সামনে রেখে কোনো অর্থনৈতিক প্রভাব, যে মূল্যায়ন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়াই তড়িঘড়ি করে আসলে 16% বেশি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এটা কি সাধারণ মানুষের উপরে চাপ নয়, বা কতটুকু যৌক্তিক? শব্দ তো দুইটা ভিন্ন ধর্মী, একটা হলো চাপ আর একটা হলো যুক্তি। রেশনালিটি যেটা হয়, রেশনাল কিনা, সেটা হিসাব করতে গেলে তো মানুষের কষ্ট লাগবে, বাড়ছে। কিন্তু সরকারের যুক্তির প্রশ্ন আসলে সরকার রেভিনিউ আনবে কোথার থেকে? কয়টা খাত আছে তার? মূরত্ব নাই। অর্থ যা আছে সবার থেকে ট্যাক্স দেওয়ার মূরত্ব কোনো সরকারই দেখাতে পারে নাই। আমার সময় আমি যখন নেওয়া শুরু করলাম তখন তো সেই
নির্দলীয় সেনা নির্দেশিত সরকার, অন্যেরা ভদ্রলোকরা বলে সেনা সমর্থিত, আমি বলি সেনা নির্দেশিত, সেই সেনা নির্দেশিত 3 উদ্দিনের সরকারও তো পরে আমাকে সরিয়ে দিল। আমি তো ট্যাক্স নিচ্ছিলাম, নিয়ম মাফিক সরকার নিয়ম করে দিবে, এই হইল আয়কর আইন অথবা এই হইল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এইভাবে নেওয়া হবে। তো আমি সেটুক নেওয়া শুরু করলাম, পরে তো আমাকে বদলি করে পারলাম না তো। কিন্তু এখন পর্যন্ত সেই যে 18 বছর আগে চলে আসলাম, স্বেচ্ছা 15 মাস চাকরি থাকতেই চলে আসলাম, তাদের জ্বালা যন্ত্রণা আর পারছিলাম না। তো এখন পর্যন্ত তো একটা কেসও বাইর হয়ে নাই যে বদিউর রহমান জোর করে জুলুম করে টাকা নিয়েছে। তো তাহলে টাকা নিতে দিল না কেন? এখন সরকার যদি নিজের রেভিনিউ রাজস্ব ইআরডির উপর সরকার সবসময় জোর দিয়ে আসছে, যেটা আগে এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন বলে, গালভরা বলি, কেমন? আবার আমরা আগে বলতাম দাতা, দাতা বললে আমাদের মান সম্মান পাংচার হয়, আমরা বলি উন্নয়ন সহযোগী, কিন্তু আসলে দাতা দাতাই থাকে। সেই দিকে যদি বেশি ঝোঁক থাকে, নিজের লোকের থেকে টাকা নিয়ে যদি অভ্যন্তরীণ শক্তিটা না বাড়ায়, তাহলে এই সহজ সহজ কতগুলো খাত থাকবে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তারপরে যাইয়া ওই যে গাড়ির ট্যাক্স, এআইটি ইনকাম ট্যাক্স, এই জাতীয়গুলো বেশি করবে। এইগুলো হইল ওই ঝাড় ফোকরের মতো। কিন্তু টাকা আছে, রাজস্ব বোর্ডকে শক্ত করে শক্ত লোক দিয়ে পলিটিক্যাল গুডউইল যদি স্ট্রং করে, যা আমার তোমার লোক হবে না, যেইটুক নিয়ম যার কাছে পাওনা আসো নাও, তাহলে ভিক্ষাবৃত্তিতেও কমবে। প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ব্রিফ কেস একটা নিয়ে যে প্যারিস কনসোর্টিয়ামে দৌড়াদৌড়ি করত, এবং যে সেক্রেটারি ইয়ারডি বেশি ভিক্ষা আনতে পারতো সে বড় জাতীয় সেক্রেটারি হইতো, সেই তার থেকে মুক্তি পাওয়া যাবে। দুইটাই ভিক্ষাটার প্রতি বেশি ঝুঁকে গেলে অসুবিধা। একটা হলো রাস্তার মোড়ে যে ভিক্ষা করে মলিন বাটি হাতে, সেরা কাপড়ে, আর আমরা সরকারের পক্ষ থেকে ভিক্ষা করলে একটা স্যুট টাই স্নো পাউডার দিয়ে করি। এটা ডিসকারেজ করা দরকার, রেভিনিউ ভিতর থেকে বেশি নেওয়া, প্রয়োজন। বেশি নিয়ে যদি শক্ত হয়ে যায়, তখন আপনার এই বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, ওই যে জ্বালানিতে 2 বার বাড়ানো, গ্যাসে বাড়ানো, এগুলো তখন কিছু রিলিফ পাবে। এর আগ পর্যন্ত সরকারের হাতে তো আর কিছু নাই। আচ্ছা, ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, জনগণের টাকা লুটপাট বন্ধ না করলেও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর জুলুম চাপিয়ে দিয়েছে সরকার, বলেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার না করা হলে সরকার জনগণের রোষানলে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতের নেতারা। আপনি কি মনে করেন? প্রথম কথা হলো, এই বিদ্যুৎ এবং জ্বালানির দাম যখন বাড়ে, এর প্রভাব সারা দেশের সব সেক্টরে পড়ে। কারণ একটা দেশে যখন জ্বালানি শক্তির বা ফুয়েল বা পাওয়ার, এটার প্রাইস হাইক হয়, এটা সব সেক্টরে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কারণ উৎপাদনের খরচ বাড়ে, পরিবহনের খরচ বাড়ে, বিপণনের খরচ বাড়ে, প্রক্রিয়াজাতকরণের খরচ বাড়ে, প্রিজার্ভেশনের খরচ বাড়ে, সব বাড়ে, আলটিমেটলি ভোক্তার উপরে চাপ পড়ে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং এটা সবাই আমরা জানি। কিন্তু যেটা ভাই বলছিলেন যে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনাটা যে উন্নত করা দরকার, আধুনিক করা দরকার, পৃথিবীর অন্যান্য দেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন সিস্টেমে কিভাবে রাজস্ব আদায় করছে এবং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আয় এবং ব্যয় দুইটা একদম জলবৎ তরলং হবে। আমরা পানির মতো সরল বলি, পানি অত সরল না, পানির গাঠনিক ব্যাপার, কেমিস্ট্রি অনেক জটিল, কিন্তু তারপরও কথার কথা যে পানির মতো সরল অন্যান্য দেশে। কেউ চাইলে তার আয় এবং ব্যয় লুকাতে পারে না। সেই বিশ্বে বসবাস করছি আমরা। সেইখানে যদি এটাকে এমন করে যে আপনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আপনি পণ্য কিনতে যাচ্ছেন, আপনার এই যে নিজে ইনকাম করছেন, বেতন কত পাচ্ছেন, ব্যবসা করলে কত আসছে, কত সরকারকে দিচ্ছেন, সব হবে স্বচ্ছ। সেই পর্যায় পর্যন্ত সেই দিকে আমাদের মুভ করতেই হবে। যতদিন সেটা না পারছি আমরা, ততদিন পর্যন্ত বাজেটের সমন্বয় যেটা আজকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন যে সরকার যে একটা বাজেট করবে, সেই বাজেটে আমরা যে ফ্যামিলি কার্ড দিব, আমরা যে কৃষিতে ভর্তুকি দিব, আমরা যে অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য খাতে বাজেট বাড়াবো, একটা আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চাই। সরকারের টাকাটা কোত্থেকে আসবে? তাদেরকে তো এক খাত থেকে এনে আরেক খাতে ব্যয় করতে হয়। তো রাজস্ব যদি বাড়তো, তাহলে ওই যেটা বললেন যে এইখানে দাম বাড়িয়ে নিতে হতো না,
পরে আলটিমেটলি সরকার হলো একটা ব্যবস্থাপক সংগঠক। সরকার একটা দেশের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে। সেই ব্যবস্থাপনাটা তিনি যতদিন পর্যন্ত ওই যে বললাম যে স্বচ্ছভাবে ট্যাক্সের টাকা রেভিনিউ আদায় করে এবং সুষম বন্টন করে করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই ব্যবস্থার বাইরে আমরা যেতে পারবো না। ফলে সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। আমাদের প্রত্যাশা যে তারা ডিজিটালাইজেশনে যাবে এবং এই রকম রেভিনিউ আর্নিংটা আসবে। আমরা যারা এই দেশের মানুষ ট্যাক্স ফাঁকি দেয় না, এরকম মানুষ হলো গরিব মানুষ, যারা পরোক্ষ কর দেয়, ভ্যালু এডেড ট্যাক্স। তারা ছাড়া প্রত্যক্ষ করদাতাদের মধ্যে ট্যাক্স ফাঁকি দেয় না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবে এরকম লোকের সংখ্যা খুব কম। নাই বলবো না, সবাইকে আমি আঘাত করবো না। আমি বলছি একটা এক্সাম্পল করার বিষয় এটা না, আমি বলছি এদেশে এইরকম বুকে হাত দিয়ে বলতে পারে এরকম মানুষ খুব কম পাবেন। আয় করে, ব্যয় করে, বছর শেষে সেভিংস থাকে না বলে আমি কিসের কোত্থেকে ট্যাক্স দিব। সে আয় করে, ব্যয় করে, শেষ সব। কিন্তু আয়ের সময়ই যে তার ট্যাক্সটা কেটে রাখা দরকার, সেই ব্যবস্থাপনাও নাই সব জায়গায়, সব কিছুতে। ফলে এইরকম এইটা হচ্ছে, এতে মানুষের কিছুটা কষ্ট হবে, এটাও সত্য। কিন্তু সরকার তো আবার যখন সারা পৃথিবীতে শতভাগ দাম বেড়ে গেল, সবাই বাড়ালো, তখন তো সরকার আবার বাড়ায়নি, তারা চেষ্টাটা করেছিল। এখন তাদের বাজেট ব্যবস্থাপনার জন্য বাড়াতে হয়েছে, এটা সৎ স্বীকারোক্তি দিয়েছে, অন্য কোনো গোজামিল দেয়নি, তারা সত্য কথা বলেছে। পাশাপাশি আরেকটা কাজ এটুকু মন্দের ভালো বলতে পারেন আপনি, ভালো করেছে, সেটা হলো ডিজেলের দামটা বাড়ায়নি। গণপরিবহনে ডিজেল ব্যবহার হয়, ফলে অন্তত পণ্যের পরিবহন, মানুষের পরিবহনে যে বড় যেই মানে খরচটা বাড়ার যে আশঙ্কা থাকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেলে, সেই ডিজেলটা তারা এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। অন্তত এটা মানে এই সিদ্ধান্তের মধ্যে এটা একটা ভালো দিক। এখন দেখার বিষয় হলো গিয়া, আমাদের দেশে যখনই একটার বাজেটে বা কোনো কিছুতে দাম বাড়ে, তখন এভারেজ সবাই বাড়িয়ে দেয়। গণপরিবহন যেন এই সুযোগে ভাড়া বাড়িয়ে না দেয়। আবার তাদেরকে বলতে হবে যে, ধরেন অনেক সময় আছে যেই দেশ, ওই ইরান যুদ্ধ বা ওই যে আমাদের ইউক্রেন যুদ্ধ হলে এই দেশে ওই যে উস্তার দাম বেড়ে যায়, বলে ইউক্রেনের যুদ্ধ। সেরকম ওই জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনে যেন বাড়া না বাড়ে। গণপরিবহনের যে পরিবহন খরচ না বাড়া সত্ত্বেও যতটুকু ন্যায়সঙ্গত বাড়ানো উচিত পণ্যের, তার থেকেও বেশি দাম বাড়িয়ে দিল, যে সব খরচ বেড়ে গেছে। এইটা সরকারের কন্ট্রোল করবার একটা মনিটরিং এর বিষয় রয়েছে। দুজন দর্শক আছেন, যে দর্শক প্রথমজন নিশ্চয়ই আপনার নাম এবং প্রশ্নটি করবেন প্লিজ। আমার নাম উসমান, আমি রংপুর থেকে বলছিলাম। আমার প্রশ্ন দুজনের কাছেই, যে আমরা যে দেশের জনগণ, দেশের যে সরকারকে নির্বাচিত করলাম, তো একটা দেশের সরকার, দেশের যে মূল মালিক জনগণ, জনগণের উপর যে একটা বোঝা চাপিয়ে দিবে, সেই চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কতটুকু চাপিয়ে দিবে এবং এটা যৌক্তিক কতটুকু, মানে ব্যাখ্যা দিয়ে এই জিনিসটা কি আমরা জানতে পারি না? আমরা কি আন্তর্জাতিক সর্বশেষ যে জ্বালানি তেলের দামটা বাড়ালো, ওই দিন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছিল। তো সেই ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক বাজার অনুযায়ী যদি আপডেট না করেন দামটা, তাহলে কিসের ভিত্তিতে আপডেট করলেন? এই প্রশ্নটা আমরা যে করব, এই জানার উত্তরটা কি দিবে এবং সাংবিধানিক ভাবে সেই ব্যাখ্যাটা আছে কিনা যে আপনি বিদ্যুতের দাম বাড়াবেন, জ্বালানির দাম বাড়াবেন, কতটুকু বাড়াবেন, এই বিষয়টা সম্পর্কে সংবিধানে কি আছে? আমাদের দেশের মালিক কতটুকু সরকারের কাছে জানতে চাইতে পারে, কার কাছে চাইতে পারে, এই বিষয়টা দুজনের কাছে যদি ব্যাখ্যা করে বলতেন খুব খুশি হইতাম। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ম্যাম, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। আসলে আমার প্রশ্নটা এক ভাই তো মানে পাশাপাশি একই প্রশ্ন, তারপরে না বলে আর পারছি না। সম্মানিত দুইজন অতিথিকে ধন্যবাদ। আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম, দেখেন দুই দফায় তো জ্বালানি তেলের দাম বাড়লো, দুদিন আগে আবার মানে বিদ্যুতের দাম বাড়লো। তা আমরা কৃষি কাজ করি, গ্রামের মানুষ। দেখেন ধানের দাম, এক পণ ধানের দাম 1100 টাকা, পেঁয়াজ কিন্তু 80% পিজে 1000 টাকা দেয়, 1200 টাকা ওটা দাম না। প্রত্যেকটা ফসলের দাম কম। সাধারণ মানুষ যারা গ্রামে ব্যবসা করে তাদের ব্যবসা নাই, কৃষকদের অবস্থা খারাপ।
তো সেক্ষেত্রে যদি দফায় এরকম দাম বাড়ে তাহলে তাদের কি অবস্থা হবে? দুইজন স্যারের কাছ থেকেই শুনতে চাই। প্রথম যে দর্শক ফোন করেছেন ওসমান রংপুর থেকে, তার উত্তরটি আমি প্রথমে নেব যে দেশের মালিক জনগণ, সেখানে দাম বৃদ্ধি হয়, জ্বালানির দাম বৃদ্ধি হয়, তেলের দাম বৃদ্ধি হয়, কিন্তু মানুষ জানে না কেন দাম বৃদ্ধি হচ্ছে বা এই উত্তরটা তারা কোথায় পাবে। এবং সাংবিধানিকভাবে তিনি যতটুকু প্রশ্ন করেছেন যে এটা কি তাদের জানার অধিকার রয়েছে, কেন জানায় না সরকার? দুজনের প্রশ্ন কাছাকাছি এবং দুজনের উত্তরটাই সংক্ষেপে একবারেই জি। যেটা আমার মনে হয় ন্যায়সঙ্গত সেটা দেই। এক হচ্ছে যে উনি প্রথম দর্শক যেটা বলেছেন ভেরি লজিক্যাল, যে যদি আমরা মনে করি গণতন্ত্র প্র্যাকটিস করব, তাহলে ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেফিনেটলি আমাদের সাংবিধানিকভাবে দেশের মালিক জনগণ, একদম। সেই জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে পরিচালনা করবার জন্য। যে এই রাষ্ট্র নামের এই সংগঠনটিকে কিছু পরিচালক দরকার হয়, তারা জনগণের জন্য দেশের স্বার্থে পরিচালনা করবে। এখন যারা নির্বাচিত করে আমি আমার প্রতিনিধি বসালাম আমার দেশটাকে এবং আমাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য, তিনি হুটহাট সিদ্ধান্ত নিলেন, আমাকে জানালেন না, এইটা ন্যায়সঙ্গত আচরণ হলো না। ফলে সরকারের তরফ থেকে উচিত যত বেশি ইনফরমেশন আপনার ডিসেমিনেশন হবে, যত মানুষকে জানানো হবে, তত মানুষ লজিক্যালি চিন্তা করতে শিখবে। আজকে একটু আগে যেটা বললাম যে খুব সরলভাবেই জ্বালানি প্রতিমন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা যে বাজেট করব, এই বিভিন্ন খাতে যে আমরা ব্যয় করব, আমরা আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই, জনগণকে ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা কৃষি কার্ড দিতে চাই, হেলথ কার্ড দিতে চাই, উন্নত করব, এই টাকাটা কোত্থেকে আনবো আমরা? তো ট্যাক্সের মাধ্যমে আসে, ট্যাক্স ফাঁকি দেয় দেশের জনগণ, সেটা ব্যবস্থাপনায় যেতে সময় লাগবে, তাহলে কোনো না কোনোভাবে আনতে হবে। সেই আনাটার উদ্দেশ্য আবার এই দাম বাড়িয়ে পকেট কেটে আনা সেটা না, এইখানে ভর্তুকি দেয়া হচ্ছিল বেশি মাত্রায়। কখনো কখনো সেই ভর্তুকি দেওয়াকে কিভাবে সহনীয় করা যায়, এই যে আপনার সারা পৃথিবীতে দাম বেড়ে গেল, তখন বাংলাদেশ অনেক টাকা ভর্তুকি দিয়েছে না এই জ্বালানি খাতে। ফলে এইটাকে সমন্বয় করা, এই কথাগুলো মানুষ গ্রহণ করবে কি করবে না এটা মানুষের বিবেচনার বিষয়, কিন্তু তাদেরকে সরকারের যে বক্তব্য, এই বক্তব্যগুলো শুধু একজন সাংবাদিক প্রশ্ন করলেন, তার উত্তরে প্রতিমন্ত্রী মহোদয় বললেন, এটা না করে সরকারের যে তাদের যে মিডিয়া উইং আছে, তাদের যে প্রেস উইং আছে, বা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়েরই তো ব্রিফিং করার সিস্টেম আছে, তাদের উচিত ছিল, বা এর আগেও যতগুলো হয়েছে ওই যে কিছু কিছু অধ্যাদেশ বা আইনে পরিণত হয়নি, সেগুলো নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, সরকার সমালোচনার মুখে পড়েছে। যদি তাদের বক্তব্যটা খুব সুন্দরভাবে লজিক্যালি সহজ করে মানুষের বোধগম্য করে উপস্থাপন করে এবং তারা মানুষকে বলে যে আমরা দেশের স্বার্থে আপনাদের স্বার্থে আমরা এই বিবেচনা মাথায় রেখে এটা করেছি, আপনাদের কষ্ট হবে এটা আমরা বুঝতে পারি, এটা আমরা জানি, কিন্তু আমাদের এছাড়া অন্য কোনো উপায় আপাতত হাতে নাই, তাহলে মানুষ কষ্টটা একটু হলো মানুষ। জনাব বদিউর রহমান, আপনার উত্তরটা কি হবে একটু জানতে চাবো। সরকার বাজেট করার আগে ব্যয়টা বেশি করে, ব্যক্তিত্ব আগে তার টাকা দেখে তারপরে ব্যয়টা খরচ করে। ব্যক্তি এবং সরকারের তফাৎ ওইখানে ন্যাশনাল বাজেটে সরকারের পলিটিক্যাল প্রোগ্রাম থাকে, কমিটমেন্ট থাকে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দিয়েছে। এখানে একটা জিনিস লেফট থেকে যাচ্ছে, যেটা কিছুটা ইঙ্গিত উনিও দিলেন, টোটাল আমরা কিন্তু হিসাব করি না। আগে বাজেট দিলে কোথাও দাম বাড়াইলে, এটা তো বাজেটের বাইরে হয়ে যাচ্ছে এখন, দাম বাড়াইলে ওই বাড়তি দামে টোটাল কত টাকা তার বাড়তি আসবে, এটা একটা হিসাব দেয়া হতো। ইভেন রেল হইতো সেপারেট বাজেট ছিল, তখন ওইটা বলা হতো। এখন বেশিরভাগ ক্ষেত্রে যখন বাজেটও প্লেস করে ওই হিসাবটা দেয়া হয় না, যে এস্টিমেটেড আমার এটাতে একটু করে বেশি বাড়লাম, ট্যাক্স বাড়াইলাম, শুল্ক বাড়াইলাম, এটা করাতে আমার এত বেশি আসবে, আর ওখানে কমালাম এত কমবে, টোটালি যাইয়া আমার প্লাস মাইনাস করি এত টিকবে, আর আমার উন্নয়ন প্রকল্পের মধ্যে আমার নিজের অর্থায়নে এতটুকু দেব, বাইরের থেকে প্রজেক্টের এত, সেই হিসাবগুলো এখন সুন্দরভাবে দেয়া হয় না। জনগণের সরকার যদি জনগণের হয়, এই ইস্যুটা যদি সরকার সংসদে আলাপ করে বাড়িয়ে দিতেন, তাহলে জনগণের সরকারই করছে প্রথমে প্রমাণ হয়ে যেত। এবং বিরোধী দল থেকে বলাও হয়েছিল, হ্যাঁ, সেটা হলে হয় বাড়ানোর পর। আচ্ছা, বাড়ানোর পর বললে, কিন্তু এগুলা তো সংসদে পাশ করিয়ে আনবে, তাহলে সরকারকে আরেকটা বোঝা নিতে হয়।
সংসদে যদি আবার এই বাড়ানোটা পাশ করে তখন তো আরও বেশি হইয়াল্লা হবে। এ দেখলা যাদেরকে ভোট দিলাম এরা সব কী করলো, আমাদের বিরুদ্ধে করলো। এই জন্য সরকার সংসদের ওখানে আলোচনা করতে চায় না, এভাবে করে নেয়। জনগণের কষ্ট হবে, কিন্তু একটা সমস্যা হলো সরকার তো অন্যদিকে জনগণের উপকারের জন্য কৃষক কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে। এগুলো মূল্যায়নের সময় আরও 4-6 মাস পরে আসবে, কিন্তু কৃষক কার্ডের মধ্যে সেখানে যে সুবিধাটা দিচ্ছে সে টাকাটা কোথার থেকে আসবে? ফ্যামিলি কার্ডে যে 2,500 টাকা করে দেবে 4 কোটি পর্যন্ত, এটা টাকাটা কোথার থেকে আসবে? আরও সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেগুলা বাড়াতে চায় সেগুলা কোথার থেকে আসবে? অতএব গভর্নমেন্ট নিজের শক্তি সামর্থ্য এবং ইমপ্লিমেন্টেশন ক্যাপাবিলিটি কতটুকু থাকবে সেদিকে ফোকাস কোন দিকে করবে। সহজ পথ, গাড়ির উপর ট্যাক্স ভরে দাও, মোটর সাইকেলে বসাও, দরকার হলে ব্যাটারি রিক্সার উপর বসাও, মানে যেটা তার উপায় থাকবে না। কিন্তু ট্যাক্স আদায় করার জন্য পরোক্ষ কর ছাড়া প্রত্যক্ষ করে যে প্রশ্নটা আসছে, সেই প্রত্যক্ষ করটা কার থেকে কত পাও না, এটা তো ড্রাইভ দিয়ে ধরতে পারছে না। তাহলে এই যে মূল্য এমন একটি বড় খাতের মূল্য বৃদ্ধি, তার সাথে সাথে জন অসন্তোষের যে ঝুঁকিটা থাকে সেটি সরকার অসন্তোষের ঝুঁকি নাই, জন অসন্তোষের ঝুঁকি নাই। তার কারণ জন অসন্তোষ এখন এই বিদ্যুতের দাম বাড়ানোর জন্য যত অসন্তোষ হবে না, অসন্তোষ হবে যদি লোডশেডিং হয়। কারণ মানুষ এখন আরাম চায়, যে টাকা বেশি নেক, আমার কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই থাকুক। ওই আগের আমলে বিএনপির ধার করে ঘি খাওয়ার অভ্যাস করে ফেলেছে। এখন সাংঘাতিক রকমের। ওই আগের আমলের খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, লোডশেডিং সারাদিন থাকতো, বিদ্যুৎ কখন আসে সেটা বিবেচ্য ছিল। এখন হাসিনা আমলে বিদ্যুৎ কন্টিনিউয়াস দিয়েছে, দাম বাড়াইছে, কোনো আপত্তি নাই। এখন এই সরকারও যদি বিদ্যুৎ কন্টিনিউয়াস দিতে পারে, তাহলে এটা একটা চ্যালেঞ্জ হবে সরকারের জন্য, যে বিদ্যুতের কন্টিনিউসিটা ঠিক রাখা। হ্যাঁ, ঠিক রাখাটা হইলো বড় জিনিস। দামের জন্য মানুষ এখন মানুষের কাছে পয়সা আছে, গরিব যে শ্রেণী তার দাম কমাইলেও সে গরিব থাকে, সে খুব কষ্টে থাকে। কিন্তু বাকি যেটা পারবে এটাতে মানুষের কষ্ট হবে না, জন অসন্তোষ হবে না। মাত্র 3 মাস ওভারওয়েলমিং মেজরিটিতে আসছে। 17 বছর পরে খমিনি হয়ে আসছেন, নূতন একটা মিশন নিয়ে আসছেন, এখন অসন্তোষ হবে না। এই একটু সমালোচনা বিরোধিতার খাতিরে বিরোধিতা হবে, এইটুকু পর্যন্ত। ছোট্ট করে একটু দ্বিতীয় দর্শকের ইয়েটা একটু বলি, যে কৃষকদের যেটা ওনার যে উদ্বেগ সেটা ন্যায্য, যে সরকারের মনিটরিংয়ে থাকতে হবে যে পণ্যের উৎপাদন খরচ যা, সেই পণ্য যদি তার থেকে কম দামে বিক্রি করতে হয় তাহলে কৃষক বাঁচবে না। কৃষককে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হলে সেই দিকে মনোযোগ দেওয়া এবং দরকার হইলে ওইখানে ভর্তুকি দেওয়া। কিন্তু পাশাপাশি সরকারের কৃষকের প্রতি যে তাদের গুড ইন্টেনশন আছে, সেটা শুরুতেই দেখেন এই যে এই প্রায় 12 লক্ষ কৃষকের এই যে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি সুদ সহ কৃষি ঋণ মৌকুব করার যে সিদ্ধান্ত সরকার নিল, সেটা তো কৃষকদের উন্নতির জন্যই। এবং দরিদ্র কৃষক যারা এই অল্প পরিমাণ লোন নিয়ে সুদ সহ যোগ হয়ে এরকম বিপদগ্রস্ত ছিল, সেটা তো কৃষকদের জন্য করেছে। পাশাপাশি অন্য যে সমস্যাগুলি আছে, মাত্র 3 মাস হয়েছে, আমরা আশা রাখি এবং ওনাদের উদ্বেগটা ওনারা জানাতে থাকবেন। এটাও দরকারি যে সরকারের তার কৃষকদের উদ্বেগটা শুনতে হবে এবং শুনে ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিতে হবে, যে আমার কৃষক যেন বাঁচে। কৃষক বাঁচানোর দিকে একদিকে সুদ মৌকুবের দিকেও সরকার গেছে, আবার কৃষক কার্ডের দিকেও যাচ্ছে। ফলে সব মিলিয়ে কৃষিকে বাংলাদেশে তারা কমফোর্ট দেওয়ার জন্য সরকারের উদ্যোগ আছে। ফলে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটা ন্যায্যতার সঙ্গে এটুকু বলবো যে সরকারের প্রতি ভরসা আমরা এখনো রাখতে চাই। যদি দেখি যে তারা করা কথার খেলাপ করছে, তখন আমরা আবার আসবো আপনার কাছে নিশ্চয়ই। একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার প্রশ্নটি রাখুন, নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জামশেদ ইসলাম সন্দ্বীপ থেকে বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন হলো বিজ্ঞ আলোচকদের কাছে, আমরা শুনতে পাচ্ছি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ভলিউমটা কমিয়ে ভলিউম। প্রশ্ন হলো আমি যে কজন বিজ্ঞ আলোচকদের কথা শুনি, তাদের আজকে দুইজনেই আমার খুব প্রিয় লোক। তাই আমার জানার বিষয় হলো, আজকে 2 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে সব দলকে রাজনীতি করার
সমান সুযোগ দিতে চাই। এই আলোকে আসলে ওনার কথা আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি, এটাই আমার জানার বিষয়। ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ফোন করেছিলেন, তিনি বলেছেন বিএনপির মহাসচিব দু জায়গায় বলেছেন যে সব দলকে তারা আসলে রাজনীতির মাঠে দেখতে চান, এমন একটি কথার প্রেক্ষিতে দর্শক জানতে চেয়েছেন সব দল বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছেন? সব দল বলতে তো এটা বলছেন কে? মির্জা ফখরুল মহাসচিব। জি, তো তাকে জিজ্ঞেস করতে হবে সব দল বলতে কোনটা বুঝাইলেন, এর মধ্যে সুপ্ত গুপ্ত হিডেন কিছু আছে কি না। কারণ আমরা তো এক আমলের রাজনীতিতে দেখছি রুহুল কবির রিজভী কোথার থেকে বার্তা দিতেন বোঝা যেত না। 14 ইলেকশনের আগে সালাউদ্দিন কোথার থেকে বার্তা দিতেন জায়গা চিনা যেত না, খবর টবর দিতেন। তো এরপর তো সুপ্ত গুপ্তের কথা উঠল। আপনি সব দল যদি বলেন, আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাজাদ একটা মারাত্মক খারাপ কাজ করেছে। তার কারণ স্মরণ থাকার কথা, বাকশাল হওয়ার পরে বঙ্গবন্ধু যখন খুন হইলেন, তারপরে প্রেসিডেন্ট জিয়া যখন রাজনীতি ওপেন করে দিলেন, সেই সময় কিন্তু বাকশালকে তিনি নিষিদ্ধ করেন নাই। প্রেসিডেন্ট জিয়া কিন্তু বাকশাল তো রাজনীতি করতে পারবেন না, বরং আওয়ামী লীগ তখন বাকশাল হওয়ার পরে রাজনীতি করার সুযোগ পেয়েছে। রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ করা, ইভেন জামাতকে যখন শেখ হাসিনা শেষ মুহূর্তে ইনুমিনু কাদের পরামর্শে বা তার ঘোড়ার তুমিতে নিষিদ্ধ করলো, আমি লাইভ টিভিতে তখন ডাইরেক্ট বলছি এটা একটা খারাপ কাজ করেছে। দল একবার নিবন্ধিত হওয়ার পরে তাকে আপনি নিষিদ্ধ সরকারিভাবে করবেন না, এটা ভোটের মাধ্যমে তাকে উইড আউট করবেন। দরকার হলে আলি মুলি হয়ে যাক, মুসলিম লীগ হয়ে যাক ভোটের মাধ্যমে। এইবারের ইলেকশানে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হতো তাহলে কিন্তু বাজাদের জন্য ভালো হতো। কারণ আওয়ামী লীগ অনেকে ভয়ে আসতো না, অনেকে ডাব্বা মারত, তাহলে তাদের আবার মূলি হওয়ার একটা সুযোগ ছিল। বাজার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিএনপি। আপনারা তো ইংরেজিতে বলেন, আমি একটু বাংলায় বললাম আর কি। ইলেকশনের আগে বিএনপি কি নিষিদ্ধ বা করা না করার ক্ষমতা রাখছে? আওয়ামী লীগ হইল আলী, ওই যে কার্যক্রম নিষিদ্ধ করলো না, ইউনুসি করলো না, সেটা তো বিএনপি চায়নি। বিএনপি চায় নাই, কিন্তু বিএনপি চায় নাই, পরে আসে বিএনপি কি করলো, এটা পাশ করে দিল, নিষিদ্ধটা করে দিল। আপনি ইলেকশনের সময় বলছেন যে আপনি বলার সময় তো আপনি বলার সময় বলছেন তো আমারটা শেষ ঠিক করে আছে। বিএনপি যখন অর্ডিন্যান্সগুলো পাশ করলো তখন এই নিষিদ্ধটা না রাখলেই পারত, ওপেন হবে, তাহলে তার ভোটের ক্যাপাসিটি সব বুঝাইত। তার কারণ জিয়া তো বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন। এখন যেটা সব দল বলছে, ফখরুল সাহেব যদি প্রকারান্তে ইঙ্গিত দেন, যদি আমি যদির উপর বলতেছি ইফ অ্যান্ড বার্স থেকে, যদি ইঙ্গিত দেন সব দলকে সুযোগ দেবেন, এখানে সব বলতে উনি আলীকেও ইনক্লুড করেন, আওয়ামী লীগকে ইনক্লুড করেন, দ্যাটস এ গুড সাইন পলিটিক্যাল হারমোনির জন্য। আর যদি ওনার ব্যাখ্যা অনুযায়ী সব দল বলতে যে নিষিদ্ধ হিজবুত তাহরির বা এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাহলে তো এটাতে কোনো চেঞ্জ হলো না, আর দল কি? আমি ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনার বক্তব্যটা জানতে চাই। প্রথম কথা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন, এবং জামায়াত ইসলাম। ওই সময় বিএনপি বলেছিল যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না। এবং এটা এখন একটা অনেকে কোট করেন যে ইন্টারিম গভর্নমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি যেটা না বলেছে সেটা করতে পারেনি। কয়েকটা মেজর সিদ্ধান্ত যেটা বিএনপি না করার পরও হয়েছে, একটা গণভোট, ওই যে ওই অতগুলা প্রশ্ন নিয়ে যেটা তাদের নোট অফ ডিসেন্ট ছাড়া সেটা একটা, আর হচ্ছে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা। সুতরাং নির্বাচনের আগে ওই সময়টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি ছিল না, এটা তাদের দাবিও ছিল না, তারা চায়ওনি, তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুতরাং বাজাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ভালো করত, তাইলে নির্বাচনে বোঝা যেত ভোটের মাঠে কার কী অবস্থান। এইটা বাজাদের এখতিয়ারভুক্তই ছিল না তখন নির্বাচনের আগে, এটা ইন্টারিম গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত ছিল। এবং ভাইয়ের বাসায় বাজাদ, আমরা যেটাকে বিএনপি বলতে ভালোবাসি, সেই বিএনপি ওটা চায়নি এবং তাদের এখতিয়ারভুক্তও ছিল না। সুতরাং নির্বাচন পর্যন্ত এটার দায় দায়িত্ব হচ্ছে
ইন্টারিম গভর্নমেন্টের, এবং সেটার মোস্টলি তার দাবি এবং ক্ষেত্র তৈরি করেছিল এনসিপি এবং জামায়াত ইসলাম, ওই যমুনার সামনে ঘেরাও দিয়ে বাধ্য করেছিল। এরপর আসেন ইলেকশনের পরে 1 মাসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত না করলে সেটা অটোমেটিক্যালি অকার্যকর হয়ে যায়। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এইটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে, এটা একটা ভেরি বিগ পলিটিক্যাল ইস্যু। সেই ইস্যুতে বাংলাদেশে বিএনপির হাতে তখন এইটা একটা স্পর্শকাতর ইস্যু ছিল। আজকে যারা বিএনপি সংসদে এই আইন পাশ করে এটা অধ্যাদেশকে আইনে পাশ করা ঠিক হয়নি বলছে, আমার ধারণা এদের অনেকেই বিএনপি যদি এটাকে আইনে পাশ না করতো, তাহলে এই জামায়াত এনসিপির একজোট হয়ে যে তাণ্ডব শুরু করতে এবং বাংলাদেশের ফ্যাসিবাদদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি, ইন্ডিয়া তাদের ক্ষমতায় এনেছে এই শর্ত সাপেক্ষে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এইভাবে করে বিএনপিকে নির্বাচনের আগেও নানামুখী যে অপতৎপরতা চালিয়েছে ট্যাগিং এবং কালার দেওয়ার, ঠিক এইটা ওইরকম একটা কালার দেওয়ার বড় ক্ষেত্র তৈরি হতো। ফলে বিএনপির পক্ষে এই সরকারের তাদের 2/3 মেজরিটি আছে, তাদের পক্ষে ওই সময় ওই অধ্যাদেশকে আইনে পরিণত করার বাইরে অন্য কোনো স্কোপই ছিল না হাতে। এটা রিয়ালিটি, রাজনৈতিক রিয়ালিটি, এটা বুঝতে হবে। কারণ এই দেশে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এটা মেনে নেওয়ার মতো মানসিকতায় নাই। এখন নিয়েছে, আওয়ামী লীগ একবার ভুল স্বীকার করেছে, একবার অনুতপ্ত হয়েছে গণহত্যার জন্য, একবার বলেছে যে যারা হত্যা করেছে তাদের বিচার হলে তদন্ত সাপেক্ষে আমরা মেনে নিব বা আমরা হঠকারী সিদ্ধান্ত নিয়েছি, একবার তারা এই 16 বছরের গুম খুন হত্যা হামলা মামলার জন্য দুঃখ প্রকাশ করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দিতে হবে বিচার না করে এত সহজেই দেশে, তাহলে কেন এই রক্ত, কেন এই জুলাই গণ অভ্যুত্থান হলো? সুতরাং এটা প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল যে নির্বাহী আদেশ হবে না, বিএনপি চেয়েছিল আদালতের মাধ্যমে সত্যিকার দোষী হলে নিষিদ্ধ হোক, নিষিদ্ধর বিরুদ্ধে বলে নাই, বলছে নির্বাহী আদেশে হতে পারবে না। এখন বিএনপি সেটা আইনে পরিণত করতে পরিস্থিতির কারণে সেটা না করার উপায় ছিল না, করেছে। কিন্তু আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে তারা অন্যায় করেছে, তারা গণহত্যা চালিয়েছে, তারা গুম খুন করেছে, এবং যারা যারা করেছে তাদের বিচার হওয়াটা মেনে নিতে হবে, তাদের অনুতপ্ত হতে হবে। তারপর যারা ওই অপরাধী নয় তারা সেই আওয়ামী লীগ নতুন করে রাজনীতি শুরু করবে বাংলাদেশে, নতুন বাংলাদেশে। জামায়াত ইসলামও তো 71-এর পর সুযোগ পায়নি, এবং তারা বিশেষ একটা পরিস্থিতিতে 76-এর পরে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছে। আমার মনে হয় তাদের যারা যারা অপরাধী ছিল বিচার আরও আগেই হওয়া উচিত ছিল। পরবর্তীতে বিচারের নামে আবার প্রহসন করা হয়েছে। ন্যায়সঙ্গতভাবে সঠিক তদন্তে যুদ্ধাপরাধী যারা ছিল 71-এ তাদেরও বিচার আমি কামনা করি, এই 24-এ যারা গণহত্যা করেছে তাদেরও বিচার কামনা করি। সুতরাং গণহত্যাই তাদেরকে আমি যে কোনো অজুহাতে বিচার ছাড়া গণভাবে ওপেন করে দিবে এখন রাজনীতি করবে, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না, এবং গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তির চাওয়া উচিত না। জনাব বদিউর রহমান কিছু যোগ করবেন? ওনার ছোট করে কথা আমাদের তো আমার একদম শেষ। যোগ করার বিষয় নয়, এগুলো আপেক্ষিক। কেমন আপেক্ষিক বিষয় নিয়ে একভাবে বক্তব্য দেব। আপনার মতামতটাই জানতে চাচ্ছি। আমার মতামত হইল, প্রেসিডেন্ট জিয়া তো জামাতকে সুযোগ দিয়েছে ক্ষমতায় আসার পরে, কারণ তিনি একটা উদার মনোভাব নিয়েছেন। জামাতের গোলাম আজম আবার এই দেশে আসছে না, নাগরিকত্ব পেল না। ঠিক বহুদলীয় গণতন্ত্র চালু করার সময় তো এটা নিষিদ্ধ করা হয়নি, বাকশাল তো একটা বিশেষণ হয়েছে। বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন, 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত ওনার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু বাকশাল করে উনি যে ক্ষতিটা করলেন, নিজে মরলেন, সবাইকে মারলেন, সেটার পুনরুদ্ধার হইল পরে বহুদলীয় গণতন্ত্রে আসাতে তারা করল। যে কয়েকজন বাকশালের মধ্যে ছিল, রাজ্জাক, মহিউদ্দিন সাহেবরা, তারাও পরে আওয়ামী লীগে আসলো। এখন ইনি যে বক্তব্যটা দিলেন ওটা তার পার্সোনাল মতামত, যে আমরা 30 সেকেন্ড সময় দিতে পারবো। জি বলুন। জি, সিচুয়েশান বাধ্য করেছে। এগুলো যার যখন যেটা সুবিধা হয় তখন সেভাবে বক্তব্য দেবে। আবার যদি এখন ফখরুল সাহেব বলে যে আমরা তখন সিচুয়েশান বাধ্য করছে, তাই তাদের এটা আবার আইনে করছি যে কার্যক্রম নিষিদ্ধ থাকবে, আবার সিচুয়েশান বাধ্য করছে গুমেরটা বাদ দিয়ে দিচ্ছে, ওই যে জুডিশিয়াল কাউন্সিলের যে সুপ্রিম কোর্ট সচিবালয় সেটা বাদ নতুন করে আনা হবে এমনটি বলেছে। শুনেন, আপনি নিজের যেটুক আছে
এইটুক আগে রাখলেন না, বাদ দিয়ে দিলেন, নতুন করে আনবেন, 9 মণ ঘি জুটবে, রাধা বুঝতে নাচবে, পেরেছি। এইসব অসংখ্য বুদ্ধি ধন্যবাদ, মানুষকে শিখিয়ে অসংখ্য লাভ নেই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।